অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শনিবার এক বিবৃতিতে এমন কিছু কথা বলেছে যা দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। বিবৃতির ভাষায় এমন ছিল যে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। এই বক্তব্যের পেছনে কি আছে? কাদের উদ্দেশ্যে এই বার্তা? আসলে সরকার কি বলতে চাইছে? চলুন খোঁজ করি। উপদেষ্টা পরিষদের বিবৃতিতে পরাজিত শক্তি শব্দটি অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যবহার করা হয়েছে। এটি পরিষ্কার যে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে এক ধরনের পরাজিত পক্ষ হিসেবে চিহ্নিত করেছে। এক্ষেত্রে আওয়ামী লীগ তো বটেই, বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটকেও ইঙ্গিত করা হয়েছে, যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ তৈরি করছে। এই পরাজিত শক্তি শব্দ রাজনীতিতে সাধারণত ব্যবহার হয় এমন শক্তির বিপক্ষে যারা বর্তমান ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয়, গণ আন্দোলন গড়ে তোলে বা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করে। প্রশ্ন হচ্ছে, কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনের দাবি তোলে, বিচার ব্যবস্থার স্বাধীনতা চায় বা সংস্কার প্রশ্নে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে, তাদের কি পরাজিত শক্তি হিসেবে চিহ্নিত করা যেতে পারে? এই শব্দ চয়ন অতীত সামরিক সরকারের আমলের ভাষা মনে করিয়ে দেয়, যেখানে বিরোধীদের রাষ্ট্রবিরোধী শক্তি, ষড়যন্ত্রী গোষ্ঠী বা গণতন্ত্রের বিরোধী বলে আখ্যায়িত করা হতো। বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে চক্রান্ত চলছে, কিন্তু এখানে সরাসরি কোনো দেশের নাম উচ্চারণ করা হয়নি। বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতায় কয়েকটি দেশ এই ধরনের সন্ধি তালিকায় চলে আসতে পারে। এর মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র এবং চীন অন্যতম। চীনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক গভীর। তিনি চীন সফর করেছেন। তাছাড়া চীনের জন্য বিমানবন্দর, সমুদ্র বন্দর, তিস্তা ব্যারেজ সহ বেশ কিছু প্রকল্প এগিয়ে রাখা হয়েছে। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খুব বেশি খারাপ নয়, তার প্রমাণ মানবিক করিডোর। এর বাইরে আছে কে? ভারত। ইউনূস সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক যে ভালো নয়, এটি দিনের আলোর মতোই পরিষ্কার। সরকার যদি সত্যি বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে নিশ্চিত হয় আর তার পেছনে ভারত থাকে, তাহলে তা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরছে না কেন? বরং এই ধরনের অস্পষ্ট অভিযোগ রাজনৈতিকভাবে সুবিধাজনক পরিস্থিতি তৈরির জন্য ব্যবহৃত হতে পারে। এতে নিজেদের ব্যর্থতা ঢাকার সুযোগ থাকে, আবার জনগণের মধ্যে একটি জাতীয়তাবাদী আবেগও জাগানো যায়। বিবৃতিতে বলা হয়েছে, সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করা হচ্ছে। এখন প্রশ্ন আসে, জনগণ যদি সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের জন্য রাস্তায় নামে বিক্ষোভ করে, সভা সমাবেশ করে, তবে কি তা সরকারের দায়িত্ব পালনে বাধা বলে গণ্য হবে? গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের বিক্ষোভ ও মত প্রকাশের অধিকার মৌলিক। সরকার যদি রাজনৈতিক বিরোধিতাকে অযৌক্তিক দাবি, উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচি বা বাধা হিসেবে দেখে, তাহলে প্রশ্নটা কি স্বাভাবিক নয়? এই সরকার আসলেই কতটা গণতান্ত্রিক? বিবৃতিতে একাধিকবার বলা হয়েছে, সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এই বাক্য দুটির মধ্যে সুস্পষ্টভাবে একটি হুমকি শুরু হয়েছে। সব কারণ জনসমক্ষে উত্থাপন বলতে কি বোঝানো হচ্ছে? সম্ভবত এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে রাজনৈতিক দলের নেতাদের বিদেশি সংযোগের তথ্য প্রকাশ, আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের অর্থায়নের উৎস, বিভিন্ন কূটনৈতিক ও রাষ্ট্রের সঙ্গে বিরোধীদের কথোপকথনের তথ্য প্রকাশ। এই তথাকথিত প্রকাশ আসলে একটি রাজনৈতিক কৌশল হতে পারে। এই অংশটি সবচেয়ে বেশি উদ্বেগজনক। সরকারের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ এর ইঙ্গিত খুবই অস্পষ্ট এবং খোলামেলা নয়, কিন্তু এর মধ্যে যে একটি হুমকি আছে তা কিন্তু স্পষ্ট।
এই সিদ্ধান্তগুলো হতে পারে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড বিধিনিষেধ আরোপ করে সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, গুরুত্বপূর্ণ বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, নির্বাচন সংক্রান্ত সময়সূচি একতরফাভাবে ঘোষণা করা। তবে সবচাইতে ভয়ঙ্কর আশঙ্কা হচ্ছে একটি নির্বাহী আদেশের মাধ্যমে নির্বাচন আপাতত স্থগিত করা, যা দেশের গণতন্ত্রের জন্য মারাত্মক আঘাত হতে পারে। উপদেষ্টা পরিষদের বিবৃতি যতটা না ব্যাখ্যা, তার চেয়ে বেশি হুমকি এবং ভবিষ্যতের সংকেত। রাজনৈতিক বিরোধীদের উদ্দেশ্যে এমন বিবৃতি মূলত রাজনৈতিক সংকীর্ণতা এবং আত্মবিশ্বাসহীনতার প্রতিফলন। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। সেই সরকার যদি গণতান্ত্রিক কর্মকাণ্ডকে ষড়যন্ত্র, পরাজিত শক্তির চক্রান্ত বা বিদেশি ইন্ধন হিসেবে ব্যাখ্যা করে, তবে সেটি দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অশনি সংকেত। বাংলাদেশ এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে গণতন্ত্র, অন্যদিকে ক্ষমতার অবিশ্বাস। আপনার মতামত কি? এই বিবৃতির আড়ালে আপনি কি দেখছেন? কমেন্টে জানান। আলোচনা হোক জনগণের ভাষায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।